দিনের শেষে যখন কাজ থেকে বাড়ি ফিরি, তখন মনটা যেন কত শান্তি লাগে। নিজের ঘর, নিজের বিছানা দেখলেই যেন মনটা ভরে যায়। সারাদিন কত কষ্ট হয়, যাওয়া আসা। সারাদিন পর বাড়িতে এসে একটু শুয়ে বসে বিশ্রাম নিলে এত শান্তি লাগে, যেটা বোঝানো যায় না। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর দিদির কাছেই মানুষ হয়েছি। তখন বাবার আত্মীয়, মার আত্মীয় কেউ কোনো খবর রাখেনি। বাবা মায়ের কাজ হয়ে যাওয়ার পর সেই যে তারা মুখ ফিরিয়ে নিল, আর আমাদের দিকে তাকায়নি। আমার বাবা মা ব্যবসা করত, সবজি ব্যবসা। সকালবেলা করে বেরিয়ে যেত, আসতো বিকালবেলা। বাজারে একটা জায়গা ধরা ছিল, সেখানেই বসে বাবা মা দুজনেই সবজি বিক্রি করত। দিদির সঙ্গে স্কুলে যেতাম, দিদির সঙ্গে স্কুল থেকে আসতাম। তাই ছোট বয়স থেকে দিদির কাছে থাকতে আমার কোনো অসুবিধা হতো না, মা ছাড়া। কিন্তু একদিন আমাদের জীবনে চরম অন্ধকার নেমে আসে। আমার বাবা মা দুজনেই একটা গাড়িতে করে বাড়ি ফিরছিল, সেই গাড়িটাই অ্যাক্সিডেন্ট করে। বাবা মা দুজনেই একসাথেই চলে যায় আমাদের ছেড়ে। তারপর থেকে দিদিই সব। আস্তে আস্তে আমরা বড় হতে থাকলাম, দুজনেই স্কুলে যেতাম। কাকুরা জেঠুরা কেউ আমাদের কোনোভাবে সাহায্য করতো না। পাড়ার অনেকেই আমাদের কষ্ট দেখে আমাদের মাঝে মাঝে ভাত তরকারি দিয়ে যেত। কোথায় পাবো আমরা খাবার? কোনো রোজগার নেই, খাবার আসবে কোথা থেকে? পাড়ার সবাই আমাদের মোটামুটি সাহায্য করত, আমাদের দুজনকে বিনা পয়সায় পড়িয়ে দিত। এইভাবে আমরা পড়াশোনা করতে থাকলাম। স্কুলের হেডমাস্টার আমাদের কথা শুনে আমাদের কাছ থেকে টাকা না নিয়ে বরং আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করত। এইভাবে সকলের কাছ থেকে সাহায্য নিয়ে আমরা দুই বোন এগিয়ে যেতে লাগলাম। একটা সময় পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করতে লাগলাম। দিদি চাকরি পায়নি, কিন্তু আমি পেয়ে গেলাম। আমি চাকরি পাওয়াতে আমাদের সংসারে শান্তি ফিরল। দুই বোনের জীবনের চরম যে অভাব, সেটা মিটল। দিদি চাকরি পায়নি বলে দিদির মন খারাপ ছিল না। আমি চাকরি পেয়েছি বলে দিদির অপরিসীম আনন্দ হয়েছিল। দিদি আমাকে ভীষণ ভালোবাসতো, তাই আমি চাকরি পাওয়াতে ও মানসিকভাবে খুব শান্তি পেয়েছিল। যখন আমি চাকরি পাইনি, তখন আমার কাকু জেঠুরা মিলে আমাদের ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করলো। কারণ আমাদের বাড়িটা যে জায়গার উপরে, সেই জায়গাটা আমার বাবার নামে ছিল না। বাবা মারা যাওয়ার পর কাকু জেঠু কোনো রকম ভাবে কারসাজি করে সমস্ত জায়গা দুই ভাগে ভাগ করেছিল। আমাদের নামে কিছু দেয়নি, যার ফলে ওই জায়গাটা আমাদের নেই। ওরা আমার দিদিকে বলল, মাস দুয়েক সময় দিলাম, তোরা এখান থেকে চলে যা, এই জায়গাটা আমাদের, এখানে তোদের কোনো ভাগ নেই। আমার দিদি বলেছিল, আমার বাবারা 3 ভাই, জায়গা শুধু তোমাদের দুজনের হলো কি করে? আমার বাবার জায়গা কোথায় গেল? কাকু তখন দিদিকে মারতে এসেছিল, বলেছিল, তোরা মেয়ে, তোদের কিসের ভাগ? তোর বাবা কি বেঁচে আছে? তাই কোনো ভাগ তোরা পাবি না। আমি তখন খুব রেগে গেছিলাম। আমি বললাম, আমাদের মাথার উপর কেউ নেই বলে তোমরা খুব পেয়ে বসেছ, আমাদের আইন শেখাতে এসেছো, আমরা কি পড়াশোনা করিনি? এখন ছেলে মেয়ে সকলেরই সমান ভাগ,
আমার বাবা নেই তো কি হয়েছে, আমরা পাবো সেই ভাগ। বলতেই আমার কাকিমা, জেঠিমা সবাই আমাদের উপর চড়াও হয়। আমার দিদি ভয়তে আমার হাতটা ধরল, বলল, চুপ কর বোন, এদের কাছে পেরে উঠবো না, চল আমরা চলে যাই। আমি বললাম, যাবো কোথায়? আমাদের কোথায় যাবার জায়গা আছে যে সেখানে গিয়ে উঠবো? দিদি বলল, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, চল। বলতে সেই দিন আমাদের জিনিসপত্র কোনো রকমে যতটা পেরেছি নিয়ে আমরা দুই বোন বেরিয়ে আসি। বাড়ির কাছাকাছি একটা ঘর ভাড়া নিই। দিদি টিউশন শুরু করে যাতে ঘর ভাড়াটা মেটানো যায়। তখন আমরা অলরেডি চাকরির পরীক্ষা দিয়েছি। ভাড়া বাড়িতে চলে যাওয়ার মাস দুয়েক পর আমার রেজাল্ট বের হয়, আমি চাকরি পাই। এইরকম পরিস্থিতিতে যদি চাকরি পাই তাহলে সে আনন্দটা কতটা, সেটা ভাষায় কিভাবে প্রকাশ করব। ভীষণ খুশি হয়েছিলাম আমরা দুই বোন। তারপর চাকরি করতে করতে কলকাতার দিকে একটা ফ্ল্যাট কিনে নিই। দিদি একজনকে ভালোবাসতো, বিয়ের কথাও হয়েছিল। আমি বলেছিলাম, দিদি আমি চাকরি পাই, তোর বিয়েটা আমি খুব ঘটা করে দেব। দিদি আমার কথা শুনে ভীষণ খুশি হয়েছিল, কিন্তু সেই খুশিটা বেশি দিনের জন্য ছিল না। যাকে ভালোবেসে বিয়ে করবে বলেছিল, সে যে এত বড় ধোঁকা দেবে আমার দিদিকে, দিদি এবং আমি কেউ কল্পনা করিনি। বিয়ের কথাবার্তা সব ফাইনাল, বিয়ে হবে তার ঠিক কয়েকদিন আগে দিদির হবু স্বামী ফোন করে জানায়, আমি বিয়ে করতে পারবো না। আমরা দুজন খুব অবাক হয়ে গেছিলাম। কারণ জিজ্ঞেস করেছিলাম। আমার দিদির হবু স্বামী বলেছিল, আমার বাড়ি থেকে তোমাকে পছন্দ করছে না। আমি তখন জিজ্ঞেস করেছিলাম, পছন্দ করছে না মানে? আজ ২-৩ বছরের সম্পর্ক, তোমার বাড়ি থেকে সবাই আমার দিদিকে দেখেছে, পছন্দ হয়েছে, আর এখন বলছো পছন্দ নয়, কি কারণ? তখন সেই ছেলেটার পাশে থেকে একটা মহিলা কণ্ঠস্বর ভেসে এলো, দিতে পারবে যা চাইবো? তাহলে বলো, তোমার দিদির সাথে আমার ছেলের বিয়েটা দিতে রাজি আছি। আমি বললাম, কি চাই আপনাদের? উনি তখন বললেন, ফ্রিজ, এসি, একটা স্কুটি, পারবে এগুলো দিতে? তার সঙ্গে আমার ছেলেকে ৫০,০০০ টাকা দিতে হবে। তারপর হার, আংটি এসব তো আছেই। দিতে পারবে এগুলো? সবে তো বছর দেড়েক চাকরি পেয়েছো, এর মধ্যে কত টাকা জমিয়েছো, তার মধ্যে তো আবার ফ্ল্যাটও কিনেছো। তাহলে যদি পারো এসব দিতে, তাহলে যোগাযোগ করো। আমার দিদি বলল, এসব কথা তো আগে কই বলা হয়নি যে আপনারা পণ চান। তখন ও প্রান্ত থেকে ভদ্রমহিলা বললেন, এগুলো বলার তো কিছু নেই, পণ যে দিতে হবে সেটা তো জানা উচিত ছিল। আমি তখন বললাম, না, এখনকার সময় পণ নেওয়াটা যে বেআইনি সেটা কি আপনারা জানেন না? উনি বললেন, আইনি বেআইনি এসব কথা আমরা জানি না, বুঝি না, এগুলো আমার চাই, তাহলে আমার ছেলের সাথে বিয়ে হবে। ফোনটা কেটে দিলাম। দিদি বলল, বোন ছেড়ে দে, এরকম পাত্রের সঙ্গে আমি বিয়ে করব না। তুই ১.৫ বছর মাত্র চাকরি পেয়েছিস, ফ্ল্যাট কিনেছিস, সেই ইএমআই দিতে হচ্ছে, আমার বিয়ের জন্য গয়না করেছিস, আবার আমার বিয়েটা তুই ভালো করে দিবি বলছিস। এরপরে ওরা যেগুলো চাইছে সেগুলো তো দেওয়া সম্ভব নয়। আমি দিদি হয়ে তোর উপর এরকম চাপ দিতে পারি না। আমি বললাম, দিদি
সত্যি কিন্তু আমি পারবো না। কিন্তু এগুলো তো অপরাধ। এতদিন ধরে বিয়ে ঠিক হয়ে আছে। হঠাৎ করে বিয়ের ১ মাস আগে এরকম কথা বলছে। ওরা কি সত্যি পণ চায় নাকি অন্য কিছু ব্যাপার আছে? পরে জানা গিয়েছিল ছেলেটার মা ছেলেটার জন্য অনেক বড়লোকের একটা মেয়ের সম্বন্ধ করেছে। দেখতেও আমার দিদির থেকে আরো সুন্দরী। তাই ছেলেটা রাজি না হয়ে থাকতে পারেনি। এটা জানার পর আমার দিদি আর নিজেকে ঠিক রাখতে পারেনি। হঠাৎ করে দিদি নিরুদ্দেশ হয়ে গেল। অনেক খুঁজেছি, অনেক খোঁজার চেষ্টা করেছি। থানা, পুলিশ সব রকমভাবে চেষ্টা করেছি। দিদিকে আর খুঁজে পাইনি। সেদিন থেকে আমি একা। এত বড় একটা ফ্ল্যাটে আমি একাই থাকি। নিজে কখনো বিয়ে করব না এই সিদ্ধান্ত নিলাম। যে আঘাত দিদি সহ্য করতে পারেনি, যার ফলে দিদি নিরুদ্দেশ হয়ে গেল। আবার সেই পথ আমি আর মাড়াতে চাই না। যতদিন পারবো একা থাকবো। অপেক্ষা করব আমার দিদির জন্য। যদি কোনোদিন সে ফিরে আসে, তাহলে আবার ২ বোন একসাথে থাকবো। কলমে ও কণ্ঠে, সুমা।